আহ, বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেখানে বলা শেখ হাসিনা একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে 25 সালের সেপ্টেম্বরের দিকে যে একটি মানুষের ক্ষমতার লোভ যে কিভাবে একটা দেশকে ধ্বংস করতে পারে সেটা হলো বাংলাদেশে বর্তমানে যা দেখা যাচ্ছে তাই। তারপরে সমকালে একটি নিউজ আসছিল যে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন। মানে আপনার একটি হয়তো যুবক, তার সাথে হয়তো কারো শত্রুতা ছিল বা যেভাবেই হোক, তো তার যে আপনার পায়ের আঙ্গুল ছিল সেগুলো মানে চাপাতি দিয়ে মানে কোপ মেরে মেরে বিচ্ছিন্ন করে ফেলা হলো এবং সেটা খবরে আসলো। তারপরে আহ, আরো যেমন কিছু আহ, খবর, যেমন কালের কণ্ঠ তারা প্রকাশ করছিল যে সংসার খরচেও টান পড়ছে মানুষের, কারণ কলকারখানা ফ্যাক্টরি সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি। তো সব কিছু মিলিয়ে আসলে আমার যে ধারণা যে মানুষের এই যে কষ্ট দুর্দশা, এর পিছনে আসলে অন্তর্বর্তী সরকারের যে অব্যবস্থাপনা এবং অযোগ্যতা, সেটাই আমার মনে হচ্ছে মূল কারণ। তারপরে বাস কাউন্টারে হামলা, তারপরে আহ, যেমন সময় টিভিতে একটা আসলো যে স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ। মানে আপনারা যদি বিষয়টা যদি একটু ডিপলি বোঝার চেষ্টা করেন যে আমাদের দেশের সামাজিক যে সমাজের মধ্যে যে একটি মানে ভাইরাস মানুষের মধ্যে যে ঢুকে গেছে, যে সামাজিক অবক্ষয় যেটাকে বলে দুর্ভিক্ষ, সমাজের দুর্ভিক্ষ, সামাজিকতার দুর্ভিক্ষ। আপনারা তারপরে গাজীপুরে মশলার গোডাউনে আগুনে পুড়ে ছাই, তারপর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড, সন্ত্রাস, তারপর আপনার অন্ধকারের অর্থনীতির আকাশে কালো মেঘ, বেকারত্বের হার বেড়ে 4.63%, দরিদ্র বেড়ে 28%। কালের কণ্ঠের রিপোর্ট, এটা 2025 সালের সেপ্টেম্বরে। আপনারা যদি বিষয়টা অনুধাবন করেন যে 4.63% হচ্ছে আমাদের দেশে ওই সময়। আমি এখন কথা বলছি যে সময়টাতে, সেটা হচ্ছে আজকের তারিখ 23 আগস্ট 2026। এখনো দেশের পরিস্থিতি খুবই খারাপ, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, সবকিছুই খারাপ। তো আপনারা বুঝতে পারছেন যে আমি আরো এক এক বছর আগের কথা বলছি। তো তখন এরকমই ভয়াবহ একটা সিচুয়েশন ছিল। এখন হয়তো দারিদ্র্যের বেকারত্বের হার বেড়ে হয়তো হয়ে যাবে গেছে 10%। কারণ গত এক বছর আগে যদি 4% থাকে, আর এখন যদি দেশের অবস্থা আরো খারাপ থাকে, তাহলে কতটুকু বেড়েছে আপনারাই বলতে পারেন। আর এক বছর আগে 2025 সালে, গত বছর, দারিদ্র্যের হার বেড়ে হয়েছিল 28%। 28% দারিদ্রতা দেশে বেড়ে গিয়েছিল। আর এখন তো পরিস্থিতি আরো খারাপ, 2026 সালের আগস্ট মাস, আমি এখন যখন কথা বলছি, এখন আপনারা ধরতে পারেন যে 80% মানুষ দরিদ্র বেড়ে গেছে, দেশে আহ, আল্লাহ আল্লাহ মাবুদ জানে, আসলে আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু যেভাবে দরিদ্রতা বাড়ছে আর যেভাবে মানুষ বেকার হচ্ছে, খুবই খারাপ অবস্থা এখন আপনার এই সময়টাতে। আমাদের দেশের প্রায় 1,000 আপনার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কলকারখানা সব বন্ধ হয়ে গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। জিনিসপত্রের চড়া দাম, বাজারের সব কিছুতে মূল্যের ঊর্ধ্বগতি, আসলে সব মিলিয়ে যে এখন কি একটি সিচুয়েশন মানুষ পার করছে, এতে করে সন্ত্রাস, চাঁদাবাজি বেড়ে গিয়েছে। হ্যাঁ, যাই হোক, আমরা গত বছরের প্রসঙ্গতে আসি অন্তর্বর্তী সরকারে। যেহেতু আমরা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছি, সুতরাং আমাদেরকে 2025 সালে ফিরে যেতে হবে।
আহ, তারপরে যেমন আরেকটি আহ, খবর এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আহ, প্রথম আলোতে যেমন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ আসামিদের যে মানে খালাসের যে রায় ছিল, যে তাদেরকে খালাস দেওয়া হবে কিনা সেটা বহাল রাখা হয়েছিল সেপ্টেম্বর 2025 সালে অন্তর্বর্তী সরকারের আমলে। এবং আহ, আম, তারপরে আবার দেখলাম যে এখানে আরেকটা নিউজ আসছে, পরবর্তীতে আবার নিউজ করা হয় 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান এবং বাবর সহ সব আসামি আহ, যে আপিল হয়েছিল সেটাতেও তারা খালাস পেয়েছে। হ্যাঁ, এখানে হয়তো আহ, মানে আগে পরে হয়েছে, যেটাই হোক। আহ, তারপরে একটা আসে যে ওই সময় জ্বালানি সংকট ছিল, খুব বাজে রকমের জ্বালানি সংকট দেশে দেখা দেয়। তারপরে আপনারা জানেন যে সে সময় বিভিন্ন মুক্তিযোদ্ধা, তারপরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক, তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে মব করা হয়, তাদেরকে অপমান লাঞ্ছনা, মানে যা যা করা যায় আসলে। মোট কথা 24 যেই আন্দোলন, সেটাকে তারা মানে 71 থেকে মানে কিভাবে বড় করা যায়, কিভাবে মুক্তিযুদ্ধটাকে মুছে ফেলা যায়, কিভাবে 24কে বড় করা যায়, কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রাম এই ইতিহাসটাকে মুছে ফেলা যায়, সেটা তারা যেভাবে চক্রান্ত করছিল, সেটার এই ঘোর বিরোধিতা করেছিলেন একজন সাবেক এমপি লতিফ সিদ্দিকী, যিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই, এবং তাদের মধ্যে আরেকজন যিনি সাংবাদিক পান্না। তো উনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে কি মানে আমরা সন্ত্রাসী। মানে ওই সময় তারা পরিবেশটা এমন সৃষ্টি করা হয়েছিল যে কেউ যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, কেউ যদি জয় বাংলা বলে, তার মানেই সে স্বৈরাচার, এবং তার মানে সে আওয়ামী লীগ, তার মানে সে দেশবিরোধী। আপনারা চিন্তা করতে পারছেন যে তারা কি ভয়াবহ একটি পরিস্থিতি তখন তৈরি করে ফেলেছিল। তারপরে সে সময় আইন শৃঙ্খলার মানে যে অবনতি, সেটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, যেটা সময় টিভিতে আসছিল, যে আপনার সিআইডির লোকেরা আপনার আহ, মানে অভিযানে গিয়েছে আপনার মাদক কারবারিদেরকে ধরবে। হুম। তো মাদক কারবারিদেরকে তারা ধরবে, ভালো কথা, তারা অভিযানে গিয়েছে, সেখানে তাদের উপর হামলা করা হলো, রক্তাক্ত করা হলো। মানে আপনি বুঝতে পারছেন যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেরাই নিরাপদ না এই দেশে, তো তারা আমাদেরকে কি প্রোটেকশন দিবে? আপনারা এই যে বর্তমান সময়, এখন আপনারা 2026 সাল আগস্ট মাস, আপনারা কি মনে করছেন দেশ কতটুকু নিরাপদ? আপনি এখন সন্ধ্যা 8টার পরে বাইরে বের হতে পারবেন? আপনি কি আগের মতো রাত 1টা 2টার দিকে রিক্সা দিয়ে ঘুরতে পারবেন? পারবেন না। তা আমি 1 বছর আগের কথাগুলো বলছি, মানে অন্তর্বর্তী সরকারের। হ্যাঁ, খুবই বাজে অবস্থা। তারপরে আহ, যমুনা টিভিতে একটা আসলো যে শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে দুদকের চিঠি। মানে দুবাইয়ের যে ইন্টারপোল, সেখানে দুদক চিঠি দিল যে শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যাতে রেড অ্যালার্ট জারি করা হয়, বা যেটাকে বলে রেড নোটিস। হুম। তারপরে আপনার
কালের কণ্ঠে আসলে যে আদালতে যখন এজলাসে ওঠানো হচ্ছিল সাংবাদিক পান্নাকে, তখন স্বাভাবিকভাবেই তখন আসামিরা যেই হোক তারা বিভিন্ন কথা বলার চেষ্টা করে বা জোরে জোরে কথা বলতে থাকে। তো সেই সময় সাংবাদিক পান্না উনি ওনার যে ব্যক্তিগত যে সরকারের প্রতি যে ক্ষোভ সেটা প্রকাশ করতে চাচ্ছিলেন, কিন্তু তার মুখ চেপে ধরা হয়। হ্যাঁ, এটা খুব ভাইরাল হয়েছিল তখন। তারপরে বিবিসি নিউজ, যেটা বিবিসি নিউজ, বিবিসি বাংলা, আদালতে বিচারক বসে আছেন, সেই সময় বিচারকের সামনে সাংবাদিকের উপর হামলা। আপনারা বুঝতে পারছেন যে দেশে না আছে আইন শৃঙ্খলা, না আছে বিচারক, আদালত, ম্যাজিস্ট্রেট, মানে 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 এমন একটা পরিবেশ যে হয়তো কারোই কোনো মূল্য নাই। হ্যাঁ, সময় টিভির সাংবাদিককে তখন মারধর করা হয়েছিল বিচারকের সামনে। হ্যাঁ, তারপর যেমন ডেইলি ইত্তেফাক, সেখানে রুমিন ফারহানা, যিনি আহ, সাবেক সংসদ সদস্য ছিলেন এবং বর্তমান 2026 সালে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, উনি 2025 সালে উনি বলেছিলেন যে আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না, মানে আওয়ামী লীগ আসবে। হুম। তারপরে শেখ হাসিনা একটি স্টেটমেন্ট দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে, যে শোক, আমরা শোককে শক্তিতে পরিণত করে দেশকে আবার উন্নত করব, আর এই জন্যই হয়তো মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারপরে তৃতীয় মাত্রা চ্যানেলের বা জিল্লুর রহমানের একটি শো, সেখানে গোলাম মাওলা রনি উনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, আর উনি হয়তো একটি কথা বলেছিলেন যে শেখ হাসিনার পাশে যখন আমি থাকতাম বা তার আশপাশে যখন আমি থাকতাম তখন আমার শরীর গরম হয়ে যেত। মানে শেখ হাসিনা যে এতটা দাপট ছিল এবং উনি এতটাই প্রভাবশালী ছিলেন যে ওনার সামনে গেলে শরীরে অন্যরকম একটা উষ্ণতা অনুভব করা যেত ওনার আশপাশে থাকলে। হুম। আর টিভিতে একটা নিউজ আসছিল, কক্সবাজারে জাও বাগান থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার, পকেটে ছিল বাসের টিকিট। তারপরে সময় টিভিতে আরেকটি খবর আসলো যে আহ, বর্তমানে মানুষের সবজি কিনতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। মানে সবজি বাজারে, সবজির এত দাম যে মাছ মাংস মানুষ কি খাবে, সবজি খেয়ে মানে খেতেই তাদের জীবন শেষ হয়ে যায়। তারপরে তখন আমেরিকা একটি চাপ দিতে থাকে অন্তর্বর্তী সরকারকে যে বোয়িং কিনতে হবে, মানে বিমান কিনতে হবে, এরকম একটি চাপ দিতে থাকে সরকারকে। হ্যাঁ, তারপরে শেখ হাসিনার নামে আহ, বাংলাদেশ ছাত্রলীগ, তারা জটিকা মিছিল করে ঢাকায়। টুকটাক কয়েকটা জটিকা মিছিল হয় সে সময় ছাত্রলীগের, যেমন তেজগাঁওয়ে ছাত্রলীগ তাদের মিছিল করে, কাকরাইলে ছাত্রলীগ মিছিল করে। হুম। তারপরে তারপরে ঢাকার ওটাকে কি বলে, মহাখালীতে ছাত্রলীগের মিছিল হয়। এটা ঝটিকা মিছিল বা টুকটাক আর কি, মোটামুটি ভালোই বলতে গেলে 200, 300, কোনোটাতে 50 এরকম মিছিল আর কি, যেটাকে ঝটিকা মিছিল বলা হয়। তারপরে মহাখালী এগুলা যে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হয়। হুম। তারপরে একটি যে বিষয় আমরা এখন কথা বলবো, সেটা নিয়ে কথা বলতে হলে আসলে মানে খুবই একটি আনএক্সপেক্টেড একটা বিষয় যেটা বাংলাদেশে ঘটেছিল। আমি এটার কখনোই আসলে সাপোর্ট করব না, কারণ আপনারা জানেন যে ইসলাম আমাদেরকে শান্তির ধর্ম, আমরা শান্তি চাই।
ইসলামে কি কখনো এটা বলা আছে যে একটা মানুষ অনেক খারাপ, হ্যাঁ, তারপর সেই মানুষটা একসময় মারা গেল, সেই মানুষটা কেন খারাপ ছিল তুমি তাকে কবর থেকে উঠাও, মারা যাওয়ার পরে কবর থেকে উঠাও, উঠায় তার লাশ পুড়ে ফেলো, এরকম কথা কি আমাদের ইসলামে বলা আছে? না, অবশ্যই আমাদের ইসলামে এরকম কোনো কথা বলা নাই। আমাদের ইসলাম কখনোই সাপোর্ট করে না যে আমরা এরকম হিংস্র বা যেটাকে বলে আপনার ব্রুটাল যে বিষয়গুলো আছে, ঠিক আছে, অমানবিক, হ্যাঁ, যেগুলো একদম মানে পশুর থেকেও অধম, এগুলো আমরা করব, এটা আমাদেরকে তো ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না। যাই হোক, তখন সেখানে তৌহিদি জনতা নামে একটি আম, লোকজন রাজবাড়িতে, সেখানে একজন পীর, সে নুরুল পাগল, তার নাম ছিল নুরুল পাগল। তো সে কয়েকদিন আগে মানে 2025 সালে সেপ্টেম্বরে বা অগস্টের দিকে হয়তো সে মারা যায়। তো সেপ্টেম্বরের 5-7 তারিখে ওই সময়টাতে হয়তোবা শুরুর দিক দিয়ে আপনার তার হঠাৎ করে তার যে মাজার ছিল, তাকে যেখানে কবর দেওয়া হয় সেখানে হামলা করা হয়। এবং হামলা করে তার যে কবর ছিল, কবর থেকে তার দেহ তোলা হয়। দেহ তুলে সেটি আবার আনন্দ করে করে আহ, এবং মানে টানা হেচড়া করে সেই মরদেহটাকে আনন্দ করে করে উল্লাস করে করে তারা কবর থেকে বের করে, সেটা নিয়ে একটু সামনে যেতে থাকে। তারপর সেই মরদেহের উপর তারা পেট্রোল কেরোসিন তেল ঢালে এবং ঢেলে সেখানে আগুন ধরিয়ে দেয়। মানে আপনারা কি বাংলাদেশে এরকম ঘটনা বা এরকম ঘটনা কি সিনেমাতেও দেখা যায় কিনা আমার জানা নাই। হুম। তবে এরকম একটি ঘটনাই বাংলাদেশে ঘটলো, এবং যেটা যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ। তারপরে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ কাকরাইলে। তারপরে ডিবিসি নিউজে রুবিন ফারহানা উনি একটি কথা বললেন যে ডক্টর ইউনূসকে প্রমাণ করতে বলেন যে ওনার শাসনামলটা অনেক ভালো হাসিনার আমলের চেয়ে। ওনার শাসনামল তো হাসিনার চেয়ে ভালো না, ওনাকে সেটা প্রমাণ করতে বলেন যে তার শাসনামল, তার আইন শৃঙ্খলা, তার দেশ পরিচালনা সবকিছু যে হাসিনার চেয়ে ভালো সেটা প্রমাণ করতে বলেন। এটা একটু করছিল। তারপরে 50,000 টাকা চাঁদা চেয়ে ভাইরাল মিজানের হোটেলে ভাঙচুর। হুম। তারপরে রাজধানীতে জুম্মার নামাজের পর আওয়ামী লীগের মিছিল। আর সেই সময় আমার মনে আছে কোনো এক শুক্রবার জুম্মার নামাজের পর একটা বড় মিছিল হয়েছিল। হয়তো পরিকল্পিতভাবে তারা প্ল্যান করে সেই মসজিদে গিয়েছিল, এবং তখন তারা পরিকল্পিতভাবে সেখানে অবস্থান নেয়, এবং জুম্মার নামাজ শেষে সেখান দিয়ে অনেক বড় একটি মিছিল তখন বের হয়। এটা রাজবাড়িতে যে আপনার রাজবাড়িতে একটি যে একটা ছিল, সেটা মনে হয় রাজশাহীতে, হ্যাঁ, নুরুল পাগল, যার লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। হুম। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনা একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে অবৈধ ইউনূসের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, জাতির পিতা ও মুক্তিযোদ্ধাদের অবমাননা একদিন তাদের অবশ্যই বিচার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা শেখ হাসিনা স্টেটমেন্ট দিয়েছিলেন। আর নিউজে আসলো যে নিউ ইয়র্ক বাংলা লাইফ এই নিউজে যে জয় বাংলা স্লোগানে মুখরিত হাজারো মানুষ। আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে আবার কথা বলবো। ধন্যবাদ।